গাইড অ্যান্ড সাপোর্টের অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের আমি তোমাদের শেখাবো পাটিগণিতের সুদ কষা অঙ্ক। এর আগেও আমি সুদ কষার ওপরে একটা ক্লাস করিয়েছি, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেই ভিডিওটা আগে দেখার পর যদি এই ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমাদের এই সুদ কষার অঙ্ক বোঝার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। চলো শুরু করি আজকের ক্লাস। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আসল বা মূলধন 15,000 টাকা, সময় 4 বছর এবং সুদের হার 12%। অঙ্কটাকে সমাধান করার জন্য এখন আমরা এই তিনটে পয়েন্টকে নিয়ে নেব। আমরা অঙ্ক থেকে যে তিনটে পয়েন্ট পেয়েছি সেটা হলো আসল 15,000 টাকা, সময় 4 বছর এবং সুদের হার 12%। আমাদের প্রশ্ন ছিল যে এই যে 15,000 টাকাটা 4 বছরের জন্য বার্ষিক 12% সরল সুদের হারে যদি কেউ নিয়ে থাকে তাহলে তাকে কত টাকা সুদ দিতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সুদটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এর জন্য আমাদের সূত্র কি? সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু হার, হার মানে সুদের হার, বাই 100। এবারে আমরা ওই তিনটে পয়েন্টকে জায়গা মতো বসিয়ে দেব। আসল 15,000 টাকা, তাহলে এই আসলের জায়গায় আমরা 15,000 টাকা লিখলাম, ইন্টু সময়, সময় কত ছিল 4 বছর, তাহলে এখানে লিখলাম 4 বছর 4, ইন্টু সুদের হার, ইন্টু হার, হার মানে সুদের হার কত না 12%, তাহলে 12টাই আমরা লিখলাম, বাই 100। এবার আমরা অঙ্কটা কাটাকাটি করব। দেখো 100-র দুটো শূন্য আমরা কেটে দিলাম, আর 15,000-এর তিনটে শূন্য আছে, তিনটের মধ্যে এই দুটো শূন্যকে 100-র সঙ্গে কেটে দিলাম। এখন আমাদের কাটাকাটি করার পর কি থাকলো, এখানে থাকলো 150 গুণ 4 গুণ 12, তাহলে এই কটাকে আমরা গুণ করে দেব, দিলেই উত্তর এসে যাবে। দেখো 15কে 4 দিয়ে গুণ করলে 4 15 60, 60-এর সঙ্গে একটা শূন্য মানে 600, 600কে 12 দিয়ে গুণ করলে 12 6 72 আর দুটো শূন্য, তাহলে 7,200 টাকা। এইটা আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 15,000 টাকা 12% সরল সুদের হারে যখন 4 বছরের জন্য সুদে নেওয়া হয়েছিল, 4 বছর পরে যখন টাকাটা ফেরত দেবে তখন তাকে এই 7,200 টাকা সুদ হিসাবে এক্সট্রা দিতে হবে। তাহলে আসল তো 15,000 টাকা, সেটা তো শোধ করতেই হবে, সঙ্গে 7,200 টাকা সুদ দিতে হবে। অঙ্কটা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কে আমরা চলে যাই। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। এখানে দেখো আমাদের একটা সালের উল্লেখ আছে 2005 সাল, আর সময়টা হচ্ছে
পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত। কত হারে সুদ? না বার্ষিক 6% সরল সুদ। আসলটা কত? না 2000 টাকা। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? আসল 2000 টাকা, সুদের হার 6%, আর সময়টা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত। এখানে সালের উল্লেখ কেন করা হয়েছে আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দেব। এখানে দেখো আমরা তিনটে পয়েন্টকে লিখেছি। একটা হচ্ছে আসল 2000 টাকা, সুদের হার 6%, আর সময়টা হচ্ছে 2005 সালের পয়লা জানুয়ারি থেকে 27শে মে। পয়লা জানুয়ারি থেকে 27শে মে কত দিন হয়? জানুয়ারি মাসটা 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস 28 দিনে বা 29 দিনে হয়, মার্চ মাস কত দিনে হয়? 31 দিনে, তারপরে এপ্রিল মাস কত দিনে? 30 দিনে, আর তারপরে আসছে মে মাস কত তারিখ পর্যন্ত? না 27 তারিখ পর্যন্ত। এবারে আমাদের এই যে জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসটা কখনো 28 দিনে হয়, কখনো 29 দিনে হয়। 28 দিনে কখন হয় আর কখন 29 দিনে হয়? না আমরা সবাই জানি, মূলত লিপিয়ার বা অধিবর্ষ থাকলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে, আর লিপিয়ার বা অধিবর্ষ যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন অথবা 29। 29 তখনই হবে যখন অধিবর্ষ বা লিপিয়ার হবে। সেই জন্য এখানে সালের উল্লেখ করা হয়েছে 2005 সাল। 2005 সাল মানে এটা অধিবর্ষ বা লিপিয়ার নয়, অর্থাৎ এর ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে? না দিন সংখ্যা হবে 28 দিন। কি করে আমরা বুঝতে পারলাম যে 2005 সালটা লিপিয়ার বা অধিবর্ষ নয়? যে সালের উল্লেখ থাকবে সেই সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করে যদি ভাগফল মিলে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে, তখন বুঝতে হবে যে সেই সালটা অধিবর্ষ বা লিপিয়ার। স্বাভাবিকভাবে 2005 সালকে 4 দিয়ে ভাগ করলে এটা ভাগফল মিলবে না, একটা ভাগশেষ থেকে যাবে, সেই জন্য এর দিন সংখ্যা হবে 28 দিন। তাহলে এখন আমরা সময়গুলো লিখব। প্রথমে জানুয়ারি মাস। জানুয়ারি মাসের দিন সংখ্যা 31। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা লিপিয়ার নয়, তাই 28 দিন। এরপরে মার্চ মাসের দিন সংখ্যা 31। মার্চের পর এপ্রিল মাস 30 দিন, আর মে মাসের 27 তারিখ। মে মাসের 27 তারিখ মানে 27 তারিখে টাকাটা লেনদেন হয়েছে, সেই জন্য 27 দিনটা আমরা নেব না, 27 তারিখটা আমরা নেব না। 26 দিন পর্যন্ত এর হিসেব ক্যালকুলেশন করা হয়ে থাকে। তাই মে মাসের 27 তারিখ পর্যন্ত হলে আমরা সেখানে লিখব যে 26 তারিখ পর্যন্ত ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়েছে, সেই জন্য ওখানে যোগ করব 26, 27 নয় 26। 6 আর 0 যোগ করলে 6, তার সঙ্গে 1 7, 7 8 15, 15 1 16, 6 হাতে 1, 3, 3 6, 3 9, 2 11, আর 3 14, 146 দিন। তাহলে টাকাটা কত দিনের জন্য ইন্টারেস্টে নেওয়া হয়েছিল? না 146 দিনের জন্য ইন্টারেস্টে নেওয়া হয়েছিল। তাহলে আমরা পেয়ে গেলাম আসল 2000 টাকা, সুদের হার 6%, সময় 146 দিন। এর জন্য কত টাকা সুদ দিতে হয়েছিল সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে এই ক্যালকুলেশনের জন্য আমরা আবারও সেই সূত্রে চলে যাব, সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100।
এবারে জায়গা মতো আমরা বসিয়ে দেব। আসল কত টাকা? 2000 টাকা। তাহলে আসলে লিখব 2000 গুণ সময়, সময়টা কত? 146 দিন, 146 এখানে বসিয়ে দেব, গুণ সুদের হার, সুদের হার কত? 6%, তাহলে 6 বসিয়ে দেব, বাই 100। এই যে আমাদের সূত্র অনুযায়ী এখানে বসানো হয়ে গেছে। এবারে আমাদের কাজ কি না কাটাকাটি করা। এই অঙ্কটাকে আমরা যদি এই পর্যায়ে নিয়ে এসে কাটাকাটি করে উত্তর মেলাতে যাই তাহলে অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে? এটা আমি আগের ক্লাসে যে সূত্র বুঝিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে যেখানে দিন সংখ্যা থাকবে তার উল্টো দিকে আমাদের 365 দিতে হবে। যদি মাস থাকে তার উল্টো দিকে আমাদের 12 দিতে হবে। কেন না 12 মাসে 1 বছর হয় আর 365 দিনে 1 বছর হয়। তাহলে দিন থাকলে উল্টো দিকে আমরা লিখব 365 আর মাস থাকলে উল্টো দিকে লিখব 12। তাহলে 146টা দিন সংখ্যায় আছে, তাহলে ওপরে আছে, তাই উল্টো দিক মানে নিচে 365 বসাবো। এবার আমরা কাটাকাটি করব। দেখো 100 দুটো শূন্য, এখানে 2000-এর দুটো শূন্য কেটে গেল। 20কে আমরা 5 দিয়ে কাটলে 4 হয়, আর 365কে 5 দিয়ে কাটলে 5, 5 7 35, 15, 5 3 15। এবারে 73 দুগুণে 146, দেখো 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14, তাহলে 146কে আমরা 73 দিয়ে কাটলে কত পাবো না 2 পাবো। তাহলে আমাদের ওপরে নিচে কোনো সংখ্যা নেই, আর ওপরে যা আছে সেটা কি আছে না 4 গুণ 2 গুণ 6, তাহলে 4 দুগুণে 8, 8 6 48। তাহলে এই 48 টাকা আমাদের সুদ দিতে হবে। যদি 2000 টাকা 6% সরল সুদে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত নেওয়া হয় 2005 সাল, যদি লিপিয়ার না হয় তাহলে আমাদের 48 টাকা ওই 2000 টাকার পেছনে সুদ দিতে হবে। অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারলে। চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসল আছে 960 টাকা, সময় আছে 1 বছর 3 মাস, আর বার্ষিক সুদের হার 8.13%। এই তিনটে পয়েন্টকে আমরা লিখে নেব। দেখো এখানে তিনটে পয়েন্ট আমি লিখেছি। আসল 960 টাকা, সময় 1 বছর 3 মাস, আর সুদের হার 8.13%। আসল 960 টাকা আছে, এটা থেকে গেল। সময়টাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। কেন না এখানে 1 বছর 3 মাস আছে, তাহলে একটা আছে বছর আর একটা আছে মাস। তাহলে এই যে বছরটাকে আমরা মাসে নিয়ে যাব, অর্থাৎ 1 বছর 3 মাস সমান কত মাস? আমরা জানি 1 বছর মানে 12 মাস আর 3 মাস, তাহলে মোট 15 মাস। সুদের হারটা 8.13%, অর্থাৎ 3 আষ্টে 24, একে 25/3, 25/3%। অঙ্কটাতে আমাদের প্রশ্ন করা হয়েছে যে সবৃদ্ধিমূল কত হবে। সবৃদ্ধিমূল শব্দের অর্থ হচ্ছে সুদ আসল, অর্থাৎ সুদ যোগ আসল। তাহলে সুদ আর আসল যখন আমরা যোগ করব তখন সেটাকে বলবো সুদ আসল বা সবৃদ্ধিমূল বা সমূল। তাহলে সেই সিস্টেম অনুযায়ী
আগে আমাদের সুদটা বের করতে হবে। আসল তো আছে 960 টাকা, তাহলে সুদটা আমরা আগে ক্যালকুলেট করব। এর জন্য আবারও সেই সূত্রে চলে যাব। সুদের সূত্র কি? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে আমরা সূত্রটা লিখলাম, সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার, হার মানে সুদের হার, বাই 100। এবার আমরা জায়গা মতো এই পয়েন্টগুলোকে আমরা বসিয়ে দেব। তাহলে আসল আসল কত টাকা? 960 টাকা, অর্থাৎ মূলধন 960 টাকা, গুণ সময়, সময় কত? 15 মাস, তাহলে এখানে 15 বসাবো, গুণ সুদের হার, সুদের হার কত? 25/3, তাহলে 25টা ওপরে থাকবে আর 3টা নিচে থাকবে, 25/3 হলো, বাই 100। বাই 100 মানে এখানে 100 বসলো আর এখানে একটা গুণ হবে। কেন না? এই যে 15 মাস আছে, তাহলে মাস থাকলে তার উল্টো দিকে কত হয় না 12 হয়, আর এইটা তাহলে এখানে গুণ চিহ্ন বসে যাবে। তাহলে আমাদের কি বসলো? 960 গুণ 15 গুণ 25 বাই 100 গুণ 12 গুণ 3। 15 মাসের জন্য উল্টো দিকে 12 বসেছে, আর 25/3 ছিল, তাহলে 25/3 বসেছে, আর সূত্রের নিয়মে নিচে 100 থাকবে, এই 100টা বসেছে, তাহলে 100 ইন্টু 12 ইন্টু 3। এবার আমরা কাটাকাটি করব। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। 10কে 5 দিয়ে কাটলে 2 হয়, 15কে 5 দিয়ে কাটলে 3 হয়, ওপরের 3 আর নিচের 3 কেটে গেল। 12 আর 96 কাটাকাটি করব। 12 আসতে 96, 8 হয়, 8-এর সঙ্গে 2 কাটা যায়, 2 4 8, তাহলে নিচে কিছু নেই, ওপরে থাকলো 4 গুণ 25, তাহলে 25 4 100। এই 100 টাকাটা কি দিতে হচ্ছে না 960 টাকার ওপর 1 বছর 3 মাসের জন্য সুদ দিতে হচ্ছে। তাহলে এই যে 100 টাকাটা বের হলো, এটা বের হলো সুদ। আর যখন আমার টাকাটা শোধ দিতে হবে তখন সুদ সহ আসলটা শোধ দিতে হবে, সেই জন্য একে বলা হচ্ছে সবৃদ্ধি মূল। অর্থাৎ সবৃদ্ধি মূল কত হবে না সবৃদ্ধি মূল ইকুয়াল টু আসল কত 960 টাকা যোগ সুদ কত টাকা না 100 টাকা, তাহলে 900 আর 100 1060 টাকা। এইটা হলো আমাদের উত্তর। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এরপরে আমরা পরের অঙ্কে চলে যাই। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে কি হয়েছে না উৎপলবাবু একজন চাষি, তার জমিটা চাষ করার জন্য সমবায় ব্যাংক থেকে টাকা সুদে নিয়েছিল। সুদের হার ছিল 6%, আসল ছিল ৩,২০০ টাকা, অর্থাৎ ৩,২০০ টাকা তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন 2 বছরের জন্য। 2 বছর পরে তাকে সুদে আসলে সমস্ত টাকা শোধ দিতে হবে। সমস্ত টাকা মানে সুদ প্লাস আসল, তাহলে তাকে কত টাকা শোধ দিতে হবে আমরা হিসাব করে লিখব। খুবই সহজ অঙ্ক, তোমরা একটু মন দিয়ে বুঝে নাও। তাহলে এখানে 3টে পয়েন্ট আমরা লিখব। আসল ৩,২০০ টাকা, সুদের হার 6% আর সময় 2 বছর। আসল ৩,২০০ টাকা, সময় 2 বছর, সুদের হার 6%। অঙ্কটা ক্যালকুলেশন করার জন্য আমাদের সেই আবারও সুদের সূত্রে
চলে যেতে হবে। সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। এবার আমরা তিনটে পয়েন্টস জায়গা মতো বসিয়ে দেব। আসল কত? ৩,২০০ টাকা ইন্টু সময় 2 বছর ইন্টু সুদের হার 6% বাই 100। কাটাকাটি করব, 100 দুটো শূন্য আর ৩,২০০ দুটো শূন্য কেটে দিলাম, তাহলে নিচে কিছু থাকলো না, ওপরে থাকলো 32 গুণ 2 গুণ 6। তাহলে 32কে 2 দিয়ে গুণ করব, যা হবে তাকে আবার 6 দিয়ে গুণ করব। করলে কত পাবো না, 6 দুগুণে 12, দুগুণে 24, 4 হাতে 2, 3 12 36 আর 2 38, 384 টাকা তাকে সুদ হিসাবে দিতে হবে। তাহলে সুদাসল কত টাকা? সুদাসল সমান আসল কত টাকা না ৩,২০০ টাকা। তাহলে ৩,২০০ প্লাস সুদ কত টাকা? ৩৮৪ টাকা। তাহলে ৩৮৪ টাকা, এই দুটো টাকা আমরা যোগ করে দেব। তাহলে 32 3 3584 টাকা। অর্থাৎ ৩,৫৮৪ টাকা তাকে 2 বছর পরে শোধ দিতে হবে। অঙ্কটা সবাই আশা করি বুঝতে পেরেছো। এইভাবে সুদ কষার অঙ্কগুলো তোমরা একে একে প্র্যাকটিস করতে থাকবে, কোনো সমস্যা থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।